প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সরকারি বাংলা কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানে আছো নিরাপদে আছো এবং সুস্থ আছো। তোমাদের হয়তো মনে আছে যে আমি গত ক্লাসে তোমাদের একমাত্রিক কার্যক্রমে দ্বৈততা সম্পর্কিত সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং আমরা তার আগে সিমপ্লেক্স পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম। আমি শুরুতে তোমাদেরকে এই অধ্যায় সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম যে এই অধ্যায় থেকে আমাদের জ্যামিতিক পদ্ধতিতে সমাধান করতে হয়, সিমপ্লেক্স পদ্ধতিতে সমাধান করতে হয় এবং দ্বৈততা সম্পর্কিত সমস্যা থেকে সমাধান করতে হয়। তো আমরা শুরু থেকে সিমপ্লেক্স পদ্ধতিটা স্কিপ করে জ্যামিতিক পদ্ধতিটা আমরা স্কিপ করে গেছিলাম। তো আজ আমরা জ্যামিতিক পদ্ধতি নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা বলি জ্যামিতিক পদ্ধতিটা কি। একমাত্রিক কার্যক্রমে অর্থাৎ একমাত্রিক সংক্রান্ত সমস্যাটাকে যদি আমরা রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করি তাহলে তাকে জ্যামিতিক পদ্ধতি বলা হয়। সাধারণত চলকের সংখ্যা অর্থাৎ মৌলিক চলকের সংখ্যা যদি দুটি হয় তাহলে সেক্ষেত্রে জ্যামিতিক পদ্ধতির মাধ্যমে সমাধান করা যায়। দুইয়ের অধিক হলে জ্যামিতিক পদ্ধতিতে সমাধান করা অনেক জটিল হয়ে যায় এবং অনেক সময় সমাধান করাও যায় না। যার জন্য কিন্তু আমরা দেখবো যে দুইয়ের অধিক যেসব অঙ্কগুলো ছিল একমাত্রিক কার্যক্রমে সেগুলো আমরা সিমপ্লেক্স পদ্ধতিতে সমাধান করেছি। তো আজ আমরা জ্যামিতিক পদ্ধতিতে সমাধান করবো এবং জ্যামিতিক পদ্ধতিতে সর্বোচ্চ গণে একটি সমস্যা আমরা সমাধান করব। তাহলে শুরু করি আমরা জ্যামিতিক পদ্ধতি একমাত্রিক কার্যক্রম অধ্যায় নাকি। অধ্যায়ের নাম হচ্ছে একমাত্রিক কার্যক্রম। আমরা জ্যামিতিক পদ্ধতিতে সমাধান করব। জ্যামিতিক পদ্ধতি শুরুতে আমরা একটা অঙ্ক উঠাই। সর্বোচ্চ করণ আমরা দিলাম, অর্থাৎ সর্বোচ্চ করণ সম্পর্কিত একটা অঙ্ক করবো আমরা। আর ইকুয়াল টু আমাদের একটা অঙ্ক উঠাই 4x + 3y। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্যমূলক অপেক্ষক। এরপর আমাদের কি থাকে সীমা শর্ত। সীমা শর্ত দেওয়া আছে আমাদের x + y <= 4 এবং দ্বিতীয় সীমা শর্ত আছে 2x + y <= 6। তাহলে অঋণাত্মক শর্ত আসে আমাদের চলক আছে আমাদের মৌলিক চলক দুটি x y > 0। এই সম্পর্কে তোমাদের আগে আলোচনা করা হয়েছে। সীমা শর্ত, উদ্দেশ্যমূলক অপেক্ষক, বাধা শর্ত এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, বিস্তারিত না হচ্ছে না। তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্ক দেওয়া আছে। এর থেকে আমাদেরকে বলা হলো যে উক্ত সমস্যাটি থেকে সিমপ্লেক্স পদ্ধতি জ্যামিতিক পদ্ধতিতে সমাধান করো। অর্থাৎ কি প্রদত্ত একমাত্রিক সমস্যাটি জ্যামিতিক পদ্ধতিতে সমাধান করো। তাহলে শুরুতে আমরা এই যে সীমা শর্ত দুটো আছে সীমা শর্তকে সমতায় রূপান্তর করব। তাহলে আমরা লিখতে পারি যে প্রদত্ত একমাত্রিক সমস্যায় সীমা শর্ত দুটিকে সমতায় রূপান্তর করে পাই। সমাধান প্রদত্ত একমাত্রিক সমস্যার সীমা শর্ত দুটিকে সমতায় রূপান্তর করে পাই। তাহলে এবার আমরা সমতায় রূপান্তর করব। প্রথম সীমা শর্ত কি আছে আমাদের x + y সমতায় রূপান্তর করলে = 4। এটাকে আমরা 1 নং সমীকরণ দিই। এরপর দ্বিতীয়টা কি আছে আমাদের 2x + y = 6। এটাকে আমরা 2 নং সমীকরণ দিই। এবার আমরা এই 1 নং এবং 2 নং সমীকরণ থেকে যে চলক আছে আমাদের কি x এবং y এবং x এবং y এর মান বের করব।
অর্থাৎ তুমি যে সমীকরণ ধরবা সেই সমীকরণের একটি চলকের মান তুমি 0 ধরে অপর চলকের মান বিবেচনা করবা। অর্থাৎ তুমি যদি y এর মান বের করতে চাও তাহলে x ইকুয়াল 0 ধরে y এর মান পাবা। আবার তুমি যদি x এর মান বের করতে চাও তাহলে y এর মান 0 ধরে x এর একটা মান পাবা। তাহলে আমাদের চলক মৌলিক চলক x এবং y এর মান বের করতে হবে দুইটা সমীকরণ থেকে। তাহলে আমরা সেটার দিকে যাই। প্রথমে আমরা 1 নং সমীকরণ থেকে x এবং y এর মানটা বের করার চেষ্টা করব। তাহলে আমরা লিখি 1 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণে তাহলে শুরুতে আমরা x ইকুয়াল 0 ধরে নিই। 1 নং সমীকরণে x ইকুয়াল 0 হলে y ইকুয়াল টু, তাহলে দেখো তো 1 নং সমীকরণে x যদি আমি 0 ধরি তাহলে y ইকুয়াল কত আসে 4। তাহলে 1 নং সমীকরণ থেকে আমি y এর মান পেয়েছি। এবার আমি y ইকুয়াল 0 ধরে x এর মান বের করব। দেখো এবং y ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু y যদি 0 হয় x ইকুয়াল টু 4 আসে। এটা কিন্তু আমরা 1 নং সমীকরণ থেকে পেয়েছি। এবার ঠিক অনুরূপ ভাবেই আমরা 2 নং সমীকরণ থেকেও x এবং y এর মান বের করব। এবার দেখো 2 নং সমীকরণে ঠিক অনুরূপ ভাবে প্রথমে x ইকুয়াল 0 ধরি। x ইকুয়াল 0 হলে y ইকুয়াল কত পাই দেখি তো আমরা। x যদি 0 হয় তাহলে এই পুরো অংশটাই 0 দিয়ে আমি 2 কে গুণ করলে 0 হয়ে যাচ্ছে। এই সম্পূর্ণ অংশ 0 আছে, তাহলে y ইকুয়াল কত আসে 6। এবার আমি x এর মান বের করব, সেক্ষেত্রে y এর মান 0 ধরবো। ঠিক এই 1 নং সমীকরণ থেকে যেভাবে বের করছি একইভাবে। এবং y ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু, তাহলে দেখো y ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এই অংশ 0 হয়ে যাচ্ছে, থাকে কত 2x ইকুয়াল টু 6। সেক্ষেত্রে আমি যদি x টাই পাশে রেখে দিই 2 যদি এই পাশে নিয়ে যাই তাহলে আমাদের x ইকুয়াল 3 হচ্ছে, অর্থাৎ এরকম নাকি। y যদি 0 হয় তাহলে আমাদের থাকছে 2x ইকুয়াল টু 6। অতএব x ইকুয়াল টু 3 2 দিয়ে ভাগ করে দেব আমরা। তাহলে সেক্ষেত্রে x ইকুয়াল পাচ্ছি আমরা 3। এবার আমাদের এই সমীকরণ থেকে যে আমরা মান পেয়েছি তার থেকে আমরা রেখাচিত্র অঙ্কন করব গ্রাফ পেপারে। সেই রেখাচিত্র অঙ্কন করার পর তারপর আবার আমরা উদ্দেশ্যমূলক অপেক্ষকের ঢাল অঙ্কন করবো, ঢাল থেকে একটা রেখা অঙ্কন করব। তাহলে এরপরের কাজ হচ্ছে আমাদের এই যে উদ্দেশ্যমূলক অপেক্ষক আছে r ইকুয়াল 4x প্লাস 3y, এই রেখার ঢাল বের করব। কেন বের করব? আমাদের চিত্র অঙ্কনের জন্য প্রয়োজন হবে। সামনে আমি বিস্তারিত আলোচনা করবো, তখন বুঝতে পারবে। তাহলে এবার আমরা উদ্দেশ্যমূলক অপেক্ষকের ঢাল নির্ণয় করি। আমি উপর দিক থেকে একটু মুছে ফেলি। দেখো এবার উদ্দেশ্যমূলক অপেক্ষকের ঢাল নির্ণয় করা যাক, নির্ণয় করি। তাহলে উদ্দেশ্যমূলক অপেক্ষক আমাদের কি আছে? r ইকুয়াল টু 4x প্লাস 3y। ঢাল বের করতে হলে আমাদের কি করতে হয়? ডিফারেন্সিয়েশন করতে হয়। তোমরা ফার্স্ট ইয়ারে ডিফারেন্সিয়েশন শিখেছো, অন্তর্কলন করতে হবে। তাহলে অন্তর্কলন করার নিয়ম স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের যে পরিবর্তনের মাত্রা সেটাই হতো। তাহলে আমাদের এখানে স্বাধীন চলক এবং অধীন চলকের প্রয়োজন হবে। তাহলে আমাদের চিত্র অঙ্কন করবো। সাধারণত চিত্র অঙ্কন করলে দেখো তো, চিত্রে ভূমি অক্ষে থাকে কি আমাদের x এবং লম্ব অক্ষে থাকে কি আমাদের y। তাহলে x হচ্ছে আমাদের ভূমি অক্ষে এবং x এর স্বাধীন চলক। সেই দৃষ্টিকোণ থেকে x টা ইকুয়াল এর ডান পাশে থাকবে, আর y টা হচ্ছে আমাদের অধীন চলক এবং y টাকে আমরা বাম পাশে রাখবো। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে y জাতীয় যে চলকগুলো আছে সেগুলো বাম পাশে নিয়ে আসি। অর্থাৎ এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস 3y ইকুয়াল টু 4x, আর ওই পাশে চলে যাবে মাইনাস r। এরপর আসি আমরা উভয় পক্ষ থেকে যদি আমি মাইনাস কমন নেই তাহলে এই পাশে মাইনাস উঠে যাচ্ছে, থাকছে 3y ইকুয়াল টু,
তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে আর এই প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে, সে দৃষ্টিকোণ থেকে আর মাইনাস 4x লিখতে পারি। এরপর আমি এই পাশে শুধু ওয়াই লিখে দিব, অধীন চলকটা রেখে দিলাম। তাহলে এই ওয়াই এবং 3 আছে আমাদের গুণ আকারে, তাহলে ওই পাশে গেলে 3টা ভাগ হয়ে যাবে। আমি এই 3টা কি এই পুরো অংশের সাথে ভাগ হয়ে যাবে, আমি আলাদা আলাদা করে দিই, অর্থাৎ কি আর এর সাথেও 3 দিয়ে দিই ভাগ আকারে, এই অংশের সাথেও ভাগ আকারে দিয়ে দিই। তাহলে r/3 মাইনাস 4/3 x, এই তো। অর্থাৎ এই এক্সটা উপরে দেওয়া যে কথা আর সামনে থাকা একই কথা। তাহলে এটা হচ্ছে আমাদের সমীকরণ পেয়েছি নাকি। এবার এটা থেকে আমরা ঢাল নির্ণয় করার চেষ্টা করি। তাহলে এই অংশে যদি আমরা ঢাল বের করি, তাহলে ঢাল বের করতে হলে ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে আমরা এখানে dy বাই dx, কারণ এখানে স্বাধীন চলক x, অধীন চলক y, স্বাধীন চলকের প্রেক্ষিতে আমি ডিফারেন্সিয়েশন করছি। তাহলে এবার আসি, যদি আমি এই অংশটাকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে কার সাপেক্ষে করছি, x এর সাপেক্ষে। এই অংশে কিন্তু আমাদের x নেই, তাহলে এই অংশের মান 0 আসছে, 0 দেওয়ার প্রয়োজন নেই। আর এই অংশে দেখো আমাদের কি আছে, -4/3x। আমরা জানি যে চলকের পাওয়ার যদি 1 থাকে, তাহলে তার আগে যে অংশটা থাকে ডিফারেন্সিয়েশন করলে সেটাই হয়। অর্থাৎ এই ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন করলে দেখবা -4/3, তোমরা ভেঙে ভেঙে করে দেখো -4/3। তাহলে এই ক্ষেত্রে আমরা উদ্দেশ্যমূলক অপেক্ষকের ঢাল পেয়েছি -4/3, যদিও আমরা এই ক্ষেত্রে পরম মান বিবেচনা করব। এবার আমরা এই সমীকরণ দুটি থেকে আমরা যে x এবং y এর মান পাইছি তার থেকে আমরা চিত্র অঙ্কন করব এবং তার প্রেক্ষিতে আমরা সম্ভাব্য অঞ্চল নির্দেশ করব। এরপর আমরা এই উদ্দেশ্যমূলক অপেক্ষক ঢাল থেকে রেখাচিত্র অঙ্কন করব। অর্থাৎ তোমরা একটু লিখে নিতে পারো, আমি লিখে দিচ্ছি এখানে। এবার সমীকরণ দুটি থেকে সমূহ থেকে রেখাচিত্র অঙ্কন করি এবং সম্ভাব্য অঞ্চল নির্দেশ করি। অতঃপর এরপর আবার উদ্দেশ্যমূলক অপেক্ষকের ঢাল থেকে আমরা রেখাচিত্র অঙ্কন করব। অতঃপর উদ্দেশ্যমূলক অপেক্ষকের ঢাল থেকে রেখাচিত্র অঙ্কন করি। এবার আমরা যা লিখছি তার আলোকে চিত্র অঙ্কন করব। তোমরা গ্রাফ পেপারে চিত্র অঙ্কন করবে। আমার যেহেতু গ্রাফ নেই, আমার চিত্র হয়তো অ্যাকুরেট নাও হতে পারে, বাট তোমার নিয়মটা শিখে যাও। তোমরা গ্রাফ পেপারে চিত্র অঙ্কন করবে। তাহলে আমাদের চিত্র অঙ্কন করতে হলে আমাদের লম্ব অক্ষ এবং ভূমি অক্ষের প্রয়োজন হয়। আমরা লম্ব অক্ষ এবং ভূমি অক্ষে কিনব। মূল বিন্দু ভূমি অক্ষে আমরা x বিবেচনা করলাম, স্বাধীন চলক, এবং লম্ব অক্ষে আমরা y বিবেচনা করলাম। এবার দেখো তো এই 1 নং এবং 2 নং সমীকরণ থেকে আমরা যে x এবং y এর যে মান পেয়েছি, এখানে y এর মান পাইছি 4, x এর মান পাইছি 4। দ্বিতীয় সমীকরণ থেকে y এর মান পাইছি 6 এবং x এর মান পেয়েছি 3। এই যে 1 নং এবং 2 নং সমীকরণ থেকে x এবং y এর যে মান পেয়েছি, এর ভিতরে সর্বোচ্চ মান কত আছে? 6। তাহলে আমরা 6 পর্যন্ত নিলেই হচ্ছে। তাহলে আমরা এই লম্ব অক্ষে প্রতি 5 ঘরকে, গ্রাফ পেপারে প্রতি ছোট ছোট যে 5 ঘর, এই 5 ঘরকে তোমরা 1 করে ধরবা, এবং ভূমি অক্ষেও আমরা প্রতি 5 ঘরকে 1 করে বিবেচনা করবো। তাহলে সেক্ষেত্রে আমরা ধরি 1, 2, 3, 4, 5, 6। আমাদের কি সর্বোচ্চ মান এক্ষেত্রে 6 আছে। তাহলে
1 2 3 4 5 6। অনুরূপ ভাবে ভূমি অক্ষেও আমরা প্রতি 5 ঘরকে 1 করে বিবেচনা করব। 1 2 3 4 5 6। এবার আমরা এই 1 নং এবং 2 নং সমীকরণের মান থেকে আমরা চিত্র অঙ্কন করব। প্রথমে আমরা 1 নং সমীকরণ থেকে চিত্র অঙ্কন করার চেষ্টা করি। 1 নং সমীকরণ দেখো, যখন x ইকুয়াল 0 তখন y ইকুয়াল 4 হয়েছে। 1 নং সমীকরণে x ইকুয়াল 0, তাহলে x এর মান তো এইদিকে বাড়ছে। এটা যদি মূল বিন্দু 0 হয় তাহলে এইদিকে x এর মান বাড়ছে। তাহলে x ইকুয়াল 0, তাহলে x এর মান 0 আছে এখানে। তখন y ইকুয়াল কত? 4। তাহলে x যখন 0, এখানে 0x, তখন y ইকুয়াল 4, তাহলে y হচ্ছে এই ঘরে, 4 হচ্ছে এখানে। তাহলে এই বিন্দুটা পেলাম। আমি আবার বলছি, x ইকুয়াল 0 হলে y ইকুয়াল 4, তাহলে x এই অক্ষে x 0 এখানে, তখন y 4, এখানে 4y, সেই বিন্দুটা আমরা নির্দেশ করব। এরপরে আসি 1 নং সমীকরণে দ্বিতীয়তে আসি। y ইকুয়াল 0 হলে x ইকুয়াল 4, তাহলে y হচ্ছে আমাদের এই অক্ষ, এবং এটা যদি 0 হয় তাহলে y এর মান উপরের দিকে বাড়বে। তাহলে 0 হচ্ছে y এর মান 0, তাহলে এইখানে y যখন 0 তখন x ইকুয়াল কত? 4। তাহলে x কোথায় আছে? x ইকুয়াল 4, এই যে এখানে 4। এবার যে দুটা বিন্দু পেয়েছি আমরা, এই দুটা বিন্দু আমরা যোগ করে দেব স্কেল দিয়ে। এবার আমরা ঠিক অনুরূপ ভাবে এই 2 নং সমীকরণ থেকে আমরা একইভাবে চিত্র অঙ্কন করব। তাহলে শুরুতে আসি 2 নং সমীকরণে x ইকুয়াল 0 হলে y ইকুয়াল 6। x ইকুয়াল 0, তাহলে x এর মান 0 আছে এখানে 0, তখন y ইকুয়াল 6, y এর মান 6 কোথায় আছে? এখানে। এরপরে আসি y ইকুয়াল 0 হলে x ইকুয়াল 3, তাহলে y 0, তাহলে y হচ্ছে 0 আছে আমার এখানে, তখন x ইকুয়াল 3, 3 হচ্ছে আমাদের এই। তাহলে এবার এই দুটা বিন্দু স্কেল দিয়ে যোগ করে দিবে। আচ্ছা, এবার আমরা এখান থেকে সম্ভাব্য সমাধান অঞ্চলটা আমরা বের করতে পারি। ঠিক আছে, দেখো এখানে এই যে রেখা দুটো অঙ্কন করছি না, এই রেখার সম্ভাব্য অঞ্চলটা কোনটা সেটাকে আমরা একটু বুঝি, তারপর আমরা বিস্তারিত ঢালের দিক দিয়ে আলোচনা করব। সম্ভাব্য অঞ্চল হচ্ছে এই যে আমরা দুটা সমীকরণ ছিল, 1 নং সমীকরণ 2 নং সমীকরণ, এর থেকে দুটা রেখা পেয়েছি না, একটা রেখা একটা রেখা। এই রেখা সমূহের বা রেখা দুটির নিচের দিকের যে অংশ, নিচের দিকে, অর্থাৎ নিচের দিকের যে অংশ, এই 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 নিচের দিকে যে আমরা কৌণিক বিন্দু পেয়েছি সেটা ধরতে পারো। এই নিচের দিকের নিচের অংশটা হচ্ছে সম্ভাব্য অঞ্চল, অর্থাৎ এই রেখা দুটির নিচের অংশে মূল বিন্দুর অংশ, নিচের অংশ হচ্ছে আমাদের এইটা, এটা তার মূল বিন্দু আছে 0, তার মূল বিন্দুর অংশ নিচের দিকে, মূল বিন্দুর দিকের অংশ, তাহলে এই অংশটুকু হচ্ছে আমাদের সম্ভাব্য সমাধান অঞ্চল, সম্ভাব্য অঞ্চল, সম্ভাব্য অঞ্চল। অর্থাৎ তুমি এইভাবে বলতে পারো, তুমি ভিতর দিক থেকে ধরো, তোমার যেখানে বাধা পেয়েছে, অর্থাৎ তুমি ভিতরে এইখানে এসে এইখানে বাধা প্রাপ্ত হয়েছে, আবার এইখানে বাধা প্রাপ্ত হয়েছে, আবার এইখানে বাধা হয়েছে, তাহলে এই অংশটুকু হচ্ছে আমাদের সম্ভাব্য অঞ্চল। এবার আমরা এই সম্ভাব্য অঞ্চল রেখা অঙ্কন করছি। এবার আমরা এই ঢাল থেকে রেখা অঙ্কন করব। দেখো এই ঢালের এই উপরের মানটা হচ্ছে y এর মান, আর নিচের মানটা হচ্ছে x এর মান। তাহলে দেখো y কত? 4, y এর মান 4, তাহলে y হচ্ছে 4 হচ্ছে আমাদের এই বিন্দু, আর x এর মান কত আছে আমাদের? 3 হচ্ছে আমাদের এই। তাহলে এই বিন্দু আর এই বিন্দু তোমরা স্কেল দিয়ে যোগ করবে। এক্ষেত্রে আমরা ডট ডট দিতে পারি। অর্থাৎ এই ঢাল থেকে আমি রেখা অঙ্কন করছি, এই যে আমি রেড কালার দিয়ে দেখেছি, এটা হচ্ছে ঢাল থেকে dy/dx উদ্দেশ্যমূলক অপেক্ষক থেকে ঢাল পেয়েছি, তার থেকে আমরা রেখা অঙ্কন করছি। এবার আমাদের উদ্দেশ্য কি? কাম্য বিন্দু বের করা, কাম্য মান বের করতে হবে আমাদের, অর্থাৎ কি x এবং y এর মান বের করবো আমরা, মৌলিক চলকের মান বের করবো।
সাথে আমরা আলগা চলকের মানও বের করতে পারি। আবার এক্স এবং ওয়াই এর মান বের করলে আমরা উদ্দেশ্যমূলক অপেক্ষকের মান অর্থাৎ কি আর দিয়ে যে মানটা ছিল তার মানটাও বের করতে পারবো। এবার আমাদের কাম্য মান বের করার নিয়ম হচ্ছে যে এই যে আমরা ঢাল থেকে যে রেখা অঙ্কন করছি সেই রেখা থেকে আমরা সমান্তরাল ভাবে সম্ভাব্য সমাধান অঞ্চলের কৌণিক বিন্দু, যে কোনো কৌণিক বিন্দুতে গিয়ে আমরা কি করবেন, সেই যে কোনো কৌণিক বিন্দুর ক্ষেত্রে তোমার খেয়াল করতে হবে যে অবশ্যই সেটা সম্ভাব্য অঞ্চলের ভিতরে হবে না, সম্ভাব্য অঞ্চলের বাইরে। অর্থাৎ আমার এই অংশটা হচ্ছে সম্ভাব্য অঞ্চল, মানে সম্ভাব্য অঞ্চলে স্পর্শ করবে, সম্ভাব্য অঞ্চলের ভিতরে কোথাও হবে না। তাহলে এইটার থেকে যদি আমরা একটি স্কেল দিয়ে দেখি সমান্তরাল ভাবে যাব সম্ভাব্য অঞ্চলের যে রেখা আছে তার দিকে, তাহলে আমি এই রেখা থেকে যদি আমি সমান্তরাল ভাবে যাই তাহলে আমাকে জাস্ট এই দিকে একটা রেখা হবে, দেখো একটা কৌণিক বিন্দু, এই বিন্দুতে দেখো স্পর্শ করছে এবং দেখো এই রেখাটা কিন্তু স্পর্শ করছে সেটা কিন্তু সম্ভাব্য সম্ভাব্য অঞ্চলের ভিতরে না, অর্থাৎ কি সম্ভাব্য অঞ্চলকে কি স্পর্শ করছে। তাহলে এই যে আমি সমান্তরাল ভাবে যে যে কৌণিক বিন্দুতে আমি স্পর্শ করলাম, তোমরা এইভাবে ধরতে পারো যে লাস্ট যেখানে স্পর্শ করছে সম্ভাব্য অঞ্চলে সেটা হচ্ছে আমাদের কাম্য বিন্দু, এটা হচ্ছে আমাদের কাম্য বিন্দু। আমরা এক্ষেত্রে নাম দিতে পারি সম্ভাব্য অঞ্চল বোঝানোর জন্য 0, এটাকে আমি এখানে দিতে পারি এ, এটাকে দিতে পারি আমরা বি, আর এখানে দিতে পারি সি। তাহলে ও এ বি সি এই অংশটুকু ছিল আমাদের সম্ভাব্য অঞ্চল, আর আমরা বি পাইছি আমাদের কাম্য বিন্দু। এই বি বিন্দু অনুসারে আমরা মৌলিক চলকের মান কি এক্স এবং এখানে ওয়াই আছে না, এক্স এবং ওয়াই এর মান বের করতে পারবো। অর্থাৎ এই কাম্য বিন্দু থেকে লম্ব অক্ষের দিকে গেলে আমরা পাবো হচ্ছে ওয়াই এর মান, দেখো কারণ এখানে লম্ব অক্ষে ওয়াই আছে। এমনি যদি ভূমি অক্ষের দিকে আসি তাহলে আমরা পাবো এক্স এর মান। দেখো তুমি যদি এই দিক থেকে লম্ব অক্ষের দিকে আসো তাহলে এখানে দেখো 2 আসে, তাহলে এক্স ইকুয়াল মান পাচ্ছি আমি 2। আবার যদি এই দিক দিয়ে আসো তাহলে হবে এখানে তোমার আসবে 2, এক্ষেত্রে কি সরি এটা হচ্ছে ওয়াই। আবার তুমি যদি এই বি থেকে ভূমি অক্ষের দিকে আসো সেক্ষেত্রে 2 রেখা স্পর্শ করছে, তাহলে এক্স ইকুয়াল 2। অর্থাৎ সেক্ষেত্রে আমরা এই কাম্য বিন্দু অনুসারে এক্স এবং ওয়াই এর মান পেয়েছি এবং কাম্য বিন্দু পাইলাম আমরা ওয়াই ওয়াই 2 2। এবার আমরা চিত্র থেকে দেখলাম, এবার আমরা একটু সমাধানের মাধ্যমে সমীকরণ থেকে বের করে দেখি যে আসলে আমাদের এক্স এবং ওয়াই এর যে মান পেয়েছি সেটা ঠিক আছে কিনা। সেটা কিভাবে, এই কাম্য বিন্দুতে আমাদের দেখো দুইটা রেখা দুইটা সমীকরণের স্পর্শ করছে, 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ, 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ থেকে এই দুটা আমাদের এই বি বিন্দু থেকে স্পর্শ করছে। তাহলে আমার এই 1 নং এবং 2 নং সমীকরণ যেহেতু বি বিন্দুতে স্পর্শ করছে, এই দুইটা সমীকরণ থেকে আমি এক্স এবং ওয়াই এর মান বের করতে পারি। কিভাবে দেখো, তোমরা লিখে নিতে পারো যে বি বিন্দুতে 1 নং ও 2 নং সমীকরণ স্পর্শ করেছে অথবা পরস্পর ছেদ করেছে, সেহেতু 1 নং ও 2 নং সমীকরণ থেকে পাই। তাহলে আমরা 1 নং সমীকরণ লেখো আমাদের কি আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4, 2 নং 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 6। এবার 1 নং এবং 2 নং কে আমরা বিয়োগ করে পাই, বিয়োগ করে দেই আমরা এখানে সাইন চেঞ্জ করে দেই, তোমরা এখানে লিখে নিতে পারো 1 নং ও 2 নং বিয়োগ করে পাই। তাহলে বিয়োগ করে দেখো কি হয়, এটা প্লাস ওয়াই এটা মাইনাস ওয়াই, তাহলে এই অংশ কেটে যাচ্ছে, এখানে প্লাস এক্স একটা এক্স আছে, এখানে আছে মাইনাস 2x, তাহলে এখানে বিয়োগ করলে থাকে মাইনাস এক্স একটা এক্স থাকছে ইকুয়াল, এখানে আছে নিচে আছে মাইনাস 6 উপরে প্লাস 6, তাহলে বিয়োগ করে থাকছে আমাদের মাইনাস 2। উভয় পক্ষ থেকে যদি আমি মাইনাস বাদ দিয়ে দিই তাহলে অতএব এক্স ইকুয়াল টু আসছে 2। দেখো আমাদের কিন্তু এখানে এক্স ইকুয়াল 2 আসছিল। এরপর আসি এই এক্স এর মানটা যদি আমরা 1 নং অথবা 2 নং যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেই তাহলে কিন্তু আমরা ওয়াই এর মানটা পেয়ে যাব। দেখো 1 নং বসাতে পারো 2 নং বসাতে পারো। দেখো এখন
এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে 1 নং সমীকরণে বসাও। 1 নং সমীকরণ আছে আমাদের x প্লাস ওয়াই ইকুয়াল টু 4। তাহলে x এর মান পাইছি 2 প্লাস ওয়াই ইকুয়াল টু 4। এবার ওয়াই যদি আমি এই পাশে লিখতে দেই, এটাও পাশে গেলে মাইনাস হয়ে যাচ্ছে 4 মাইনাস 2, অতএব ওয়াই ইকুয়াল টু 2। তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু আমরা 2 পেয়েছি, তার মানে আমাদের চিত্রটা অঙ্কন ঠিক আছে। দেখো আমার কিন্তু এদিকে একটু বাঁকা হয়েছে, অর্থাৎ এখানে সোজা হয়নি, কারণ কি আমি তো গ্রাফ পেপারে অঙ্কন করিনি, যার জন্য আমারটা একটু বাঁকা হবে। আর তোমরা যদি গ্রাফ পেপারে সঠিকভাবে অঙ্কন করো তাহলে সঠিক জায়গায় মানটা পড়বে। তাহলে এখান থেকে আমরা কাম্য বিন্দু পেলাম, অর্থাৎ এক্স এর মান এবং ওয়াই এর মান পেলাম। এবার এক্স এবং ওয়াই এর মান থেকে আমরা উদ্দেশ্যমূলক অপেক্ষকের মান বের করতে পারি, আর দ্বারা বোঝা যাচ্ছে আয়। তাহলে আমরা এই উদ্দেশ্যমূলক অপেক্ষকের মানটা বের করে ফেলতে পারি, অর্থাৎ আমরা যেহেতু এটা সর্বোচ্চ গণনের অঙ্ক, তাহলে আমাদের আর দ্বারা যেহেতু আয় বুঝায়, তাহলে আমাদের হবে সর্বোচ্চ আয়। তাহলে আমরা এবার লিখতে পারি সুতরাং সর্বোচ্চ আয় আর ইকুয়াল টু 4x প্লাস 3y। আমরা x এবং y এর মান বসিয়ে দিই। 4, x এর মান কত আছে আমাদের 2 প্লাস y এর মান 2, 8 প্লাস 6 ইকুয়াল টু 14। তাহলে সর্বোচ্চ আয় আমাদের কত বের হয়েছে? 14। আচ্ছা, তারপর তোমরা জানো যে এই একমাত্রিক কার্যকরীর ক্ষেত্রে আবার কি আলগা চলকের মান হতে বের হয় নাকি, আমরা সিম্পল এক্সপোজিট করেছি। তো এই ক্ষেত্রে তোমাদের আবার আলগা চলকের মানও বের করতে পারো। কি হবে? এই যে সীমা শর্তগুলো ছিল, সেই সীমা শর্তের সাথে আমরা আলগা চলক যোগ করে, যেহেতু এটা কি ছিল আমাদের সর্বোচ্চ গণের অঙ্ক, সর্বোচ্চ গণের ক্ষেত্রে আমাদের ঘাটতি চলক যোগ করতে হয়। সেই ঘাটতি চলক যোগ করে তারপর আমরা তার থেকে আমরা আলগা চলক এর মান বের করতে পারবো। আমরা একটু সেক্ষেত্রেও বের করার চেষ্টা করি। আমাদের সীমা শর্ত কি ছিল একটু লিখে নেই আমরা। আমাদের সীমা শর্ত ছিল x প্লাস ওয়াই লেস দেন ইকুয়াল 4, আর ছিল আছে 2x প্লাস ওয়াই লেস দেন ইকুয়াল 6। এটাই ছিল আমাদের। আচ্ছা, তাহলে আমরা এটাকে দরকার দিতে পারি 1 নং সীমা শর্ত, এটাকে 2 নং সীমা শর্ত দিতে পারি। তাহলে 1 নং সীমা শর্তের ক্ষেত্রে আসো। 1 নং সীমা শর্তে অনুসারে তাহলে আমরা যেহেতু সর্বোচ্চ গণের অঙ্ক, সেক্ষেত্রে আমরা উদ্বৃত্ত ঘাটতি চলক যোগ করব। তাহলে ঘাটতি চলক যদি যোগ করি তাহলে কত আসে আমাদের? x প্লাস ওয়াই প্লাস প্রথম যেহেতু সীমা শর্ত, তাহলে প্রথম সীমা শর্তের জন্য আমাদের s1 ইকুয়াল টু 4। তাহলে এটার থেকে যদি আমরা x এবং y এর মানটা বসাই দিই, x এর মান ছিল আমাদের 2, y এর মান ছিল 2, s1 ইকুয়াল 4। আমরা যদি এদের যোগ করি তাহলে হচ্ছে 4 প্লাস s1 ইকুয়াল টু 4। এরপর আমরা যদি s1 টা এই পাশে রেখে দেই, 4 মাইনাস 4, অতএব s1 ইকুয়াল টু পেয়েছি আমরা 0। তাহলে আমরা এখান থেকে s1 প্রথম আলগা চলকের মান পেয়েছি আমরা 0। এবার 2 নং সমীকরণ থেকে আসি আমরা। 2 নং সমীকরণ থেকে আমরা দ্বিতীয় আলগা চলক অর্থাৎ s2 এর মান পাবো। 2 নং সীমা শর্ত অনুসারে, দ্বিতীয় সীমা শর্ত অনুসারে আমাদের কত আছে? 2x প্লাস ওয়াই প্লাস দ্বিতীয় সীমা শর্ত, সেক্ষেত্রে আসবে s2 ইকুয়াল টু 6।
x এর মান ছিল 2 প্লাস y এর মানও 2 ছিল, 2 প্লাস h2 ইকুয়াল টু 6। গুণফল আছে আমাদের 4 প্লাস 2 প্লাস h2 ইকুয়াল টু 6। যোগ করলে হচ্ছে আমাদের 6 প্লাস h2 ইকুয়াল টু 6, h2 ইকুয়াল টু 6 মাইনাস 6, অতএব h2 ইকুয়াল টু 0। তাহলে আমরা এই অঙ্কের ক্ষেত্রে আমরা আলগা চলক s1 এবং s2 এর মান পেয়েছি 0। তাহলে আমরা মৌলিক চলকের মানও পেয়েছি, আলগা চলকের মানও পেয়েছি, এরপর আমরা উদ্দেশ্যমূলক অপেক্ষকের মানও পেয়েছি। তাহলে এবার আমরা কাম্য সমাধানটা আমরা লিখতে পারি একবার। দেখো সুতরাং কাম্য সমাধান r ইকুয়াল টু আমরা কত পেয়েছিলাম? হয়তো 14। এরপর x ইকুয়াল টু পেয়েছিলাম 2, y ইকুয়াল টু পেয়েছিলাম 2, এরপর আমরা পেয়েছিলাম s1 ইকুয়াল টু 0, তারপর s2 ইকুয়াল টু 0। এ হচ্ছে আমাদের কাম্য সমাধান। দেখো আমাদের তো সমীকরণ থেকে আমরা সমাধান করে দেখছি যে x এবং y এর মান 2 হয়। এরপর অঙ্কটা হয়েছে কিনা তুমি আরো একটু প্রুফ করতে পারবা। সেটা কিভাবে? আমরা প্রথমে এই সীমা শর্ত যে ছিল, সীমা শর্তকে সমতায় রূপান্তর করলাম। সীমা শর্ত আমাদের কি ছিল? x প্লাস y সমতায় রূপান্তর করার পর পেয়েছি 4, একটা আরেকটা ছিল 2x প্লাস y ইকুয়াল টু 6। এই দুটো সমীকরণ পেয়েছিলাম। এবার তুমি x এবং y এর মান সমীকরণে যে কোনো সমীকরণে বসানোর পর যদি বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয় তাহলে তোমার অঙ্ক ঠিক আছে। দেখো আমরা যদি 1 নং সমীকরণ থেকে বিবেচনা করি, এখন x প্লাস y ইকুয়াল টু কত? 4 আছে। x এর মান আমাদের 2 ছিল, y এর মান আমরা 2 পেয়েছি। দেখো ইকুয়াল টু কত? 4 আসছে। তাহলে এখানেও 4, এখানেও 4, অঙ্ক হয়েছে। দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে আসলে দেখো তাও একই হবে, 2x প্লাস y ইকুয়াল টু 6। অর্থাৎ এই পাশের অংশ যদি 6 হয় তাহলে অঙ্ক হয়েছে 2। x এর মান হচ্ছে 2, y এর মান 2, 4 প্লাস 2 ইকুয়াল টু 6, এখানে 6, এই অংশ 6। তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা ছিল আমাদের জ্যামিতিক পদ্ধতিতে সর্বোচ্চ করণের একটা অঙ্ক আমরা সমাধান করলাম। আগামী ক্লাসে আমরা জ্যামিতিক পদ্ধতির সর্বনিম্ন করণের একটা অঙ্ক সমাধান করব। আজকে এই পর্যন্তই। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।